সায়না প্রতিবেশীদের অনেকগুলো বাচ্চা কাচ্চা পড়াতো। হিসেব করলে বাচ্চার সংখ্যা দাঁড়ায় 8 জন। 4টে মেয়ে, 4টে ছেলে। ওর বিয়ে উপলক্ষে অনেকদিন পড়ানো হয়নি। যেহেতু এক বাড়িতেই বিয়ে হচ্ছে, সেহেতু সায়না কাউকে মানা করে দেয়নি। এটা তার মাথায়ও আসেনি যে সে বিয়ের পর বাচ্চাগুলোকে পড়াতে পারবে না। তাছাড়া বছরের মাঝপথে হুট করে গার্ডিয়ান তাদের কোথায় পড়তে দেবে। কলতানে সকাল সকাল একজন স্টুডেন্টের মা এলো জানতে যে সায়না পড়াবে কিনা। সায়না বলল সে তার রুমে পড়াবে, সবাইকে যেন আসতে বলে। সায়না সকাল থেকে রান্নাঘরে ছিল, নতুন বউয়ের হাতের কাজ দেখছিল সবাই। এটা নিয়ে শ্বশুরবাড়িতে বিস্তর আলোচনা সমালোচনাও চলছে। একজন বলল বউয়ের গা ভার, নরন্তরণে সময় চলে যায়, কাজকামে এত স্লো, রান্নাঘরে হেঁটে আসতে 1 ঘন্টা, 10 কথার একটা জবাব দেয়। এটা করো সেটা করো বলে বলে করাতে হয়, আক্কেল থেকে কোনো কাজ করে না। সায়না মাছ কাটতে পারে না কথাটা সাইদা বেগম সবাইকে বলতেন। রৌশনেরাও সেটা জানে, এমনকি তৌসিফের মা জোহরা বেগমও। তবুও সায়নাকে মাছ কাটতে দেওয়া হয়েছে। মাছ কাটতে দিয়েছে তাসমিন। সে সায়নাকে রুই মাছ কাটতে দিয়ে সবার উদ্দেশ্যে বলল, আমাদের কত বড় বাড়িতে বিয়ে হয়েছে, তবুও আমরা পরের দিন মাছ কেটেছি। করতে করতে শিখে যাবে, না পারার কোনো কিছু নেই। এদিকে বাচ্চারা পড়তে এসেছে। সায়না মাছের গায়ে ছাই মেখে বটিতে আঁশ ছাড়াচ্ছে। এতটুকু সে ভালোই পারে। মাছের পেট থেকে নাড়িভুড়ি বের করার সময় সে সহ্য করতে পারে না। এটা মুরগি কাটার সময়ও হয়। এই দুটো কাজে তার খুব ভয়। মাছগুলোর আঁশ ছাড়িয়ে কান পাখনা কেটে সে রেখে দিয়েছে। এগুলো পরিষ্কার করতেও অনেক সময় লাগবে। এগুলো ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে তারপর পেট কাটা হবে, আর তারপর পিস করা হবে। তিতলি এসে বলল, বাচ্চারা তো চলে এসেছে সায়না। দাদিমা ধমকে বলল, সায়না আবার কে? তিতলি চমকে উঠল। দাদিমা বলল, ভাবি ডাকবে, বড় ভাইয়ের বউ হয়, এখনো তোমার বয়সী আছে নাকি? তিতলি জিভ কামড়ে ধরে বলল, ভাবি ডাকতে হবে? ডাকবো না হয়। সায়না বলল, ওদের বসাও তুমি, আমি আসছি। তিতলি মাথা দুলিয়ে বলল, ওকে, তাড়াতাড়ি এসো। তারপর হঠাৎ থেমে গিয়ে মায়ের দিকে তাকালো, বলল, আম্মু, মেজবউ বেরোচ্ছে, তোমাকে ডেকেছে। রৌশনারা বলল, যাচ্ছি। তিতলি বেরিয়ে গেল। সায়না মাছের পিঠ মাথা ভালো করে পরিষ্কার করে নিল খাঁজকাটা সিমেন্টের সিলে। তার আম্মাও এভাবে মাছ পরিষ্কার করে। সবাই আম্মার ধোয়া মোছার বেশ প্রশংসা করে। জোহারা বেগম এসে বলল, হয়েছে? সায়না বলল, না, পেট কাটতে হবে, কেটে ফেলো। মাছ আবার বেশি ছোট করে কেটো না, ছোট পিস দেখলে তোমার শ্বশুর ভাসুর সবাই রেগে যাবে। এই বাড়িতে ছোট পিস খায় না। সায়না চুপচাপ পিঠ পরিষ্কার করতে লাগলো। সবাই কথাবার্তা শুরু করলো, তাদের কোন আত্মীয়ের বাড়িতে মাছের ছোট পিস দিয়েছে, কাদের এরকম ছোট লোকই স্বভাব আছে, ইত্যাদি ইত্যাদি। ছোটবেলায় সায়নাদের বাড়িতেও এরকম মাছ এলে মা ছোট ছোট পিস করত, কারণ সদস্য বেশি ছিল, আয় কম ছিল। একটা মাছ এনে 2 বেলা খাওয়ার জন্য মা ছোট ছোট পিস করে কাটত। এখন অবশ্য বড় মাছে আসে বাড়িতে, বড় বড় করে কাটা হয়, কিন্তু ওই ছোট ছোট পিসগুলো যেন খুব স্বাদের ছিল। দিনগুলো খুব কষ্টের ছিল, তবুও ভালো ছিল। মাছ পরিষ্কার করা শেষে সে তাসমিনকে ডেকে সোজাসাপটা বলল, বড় আপু, পেট কাটতে পারি না আমি, খারাপ লাগে গন্ধটা। তাসমিন তার ছেলেমেয়েদের জন্য আপেল কাটছিল। সায়নার কথা শুনে বলল, পেট কাটা সহজ তো, একবার চেষ্টা করো, একটা দুটো কাটলে পারবে। সায়না বলল, ওদিকে বাচ্চারাও পড়তে এসেছে, অনেকক্ষণ হলো। রান্নাঘরে আরও অনেকে ছিল, তার মধ্যে তাজদারের ছোট মামিটা একটু ছটফটে। তিনি হেসে হেসে বললেন, আচ্ছা তুমি যাও যাও, এভাবে মাছ কাটতে থাকলে সবার ভাত খাওয়া হবে আজ। শাশুড়ি ভালো পেয়েছো তাই কিছু বলবে না, মেয়েদের কাজকর্মে চতুর হতে হয়। সায়না হাত ধুয়ে নিতে লাগলো। মাছের গন্ধটা এত বাজে লাগে তার, এখন ইচ্ছে করছে গোসল নিতে, কিন্তু সেটা নিয়েও কথা হবে, তাই ভালো করে হাত ধুয়ে নিল সে। সবাই বলাবলি করছে কাদের বাড়ির বউ কাজকর্মে কেমন, চতুর নাকি বোকা, পটু নাকি অলস, এইসব সংসারিক নানা রকম কথাবার্তা। বিয়ের পর আবার কিসের টিউশনি, এই ধরনের কথাও কানে এলো। সায়না বাচ্চাদের পড়াতে এসে দেখলো একটা মাছের বাজার। সে ঘরে ঢোকা মাত্রই চুপ হয়ে গেল সবাই। সেখানে সায়নার চাচাতো ভাই বোনও আছে। তারা সায়নাকে দেখা মাত্রই হাসলো। সায়না তাদের দেখলো একটু বিশেষ নজর দিয়ে, জানতে চাইল, কাল বড় ফুপু চলে গেছে? হ্যাঁ,
এখানে আসতে চেয়েছিল, দাদি আসতে দেয়নি। তিতলি তাদের সবাইকে টেবিলে বসিয়েছে, চেয়ার এনে দিয়েছে নিজ দায়িত্বে। সায়না সবার হোমওয়ার্ক দেখল, পড়া নিল একে একে। যারা পড়া শেখেনি তাদের শিখতে দিল। তাদের পড়া দিয়ে বিছানায় এসে শুয়ে পড়ল হাতে একটু লোশন মেখে। কখন যে চোখ লেগে গেল বুঝতেই পারল না। চোখ ছুটতেই দেখল রোশনারা ঘরে দাঁড়িয়ে আছে। বাচ্চারা সবাই চুপ। রোশনারা সায়নাকে বলল, ওরা জোরে জোরে কথা বলছে, তুমি ঘুমাচ্ছ। সায়না শোয়া থেকে উঠে বসল, বলল, ছুটি দিয়ে দিচ্ছি। রোশনারা বলল, আসার সময় কে পায়ে করে কাদা নিয়ে এসেছে কে জানে। নোভা বেরোনোর সময় ওসব দেখে চেঁচাচ্ছে, স্যান্ডেল নিয়েও ঢুকে এসেছে ভেতরে। সায়না সবার দিকে তাকালো, কার পায়ে কাদা ছিল? ওরা একে অপরকে আঙুল দিয়ে দেখিয়ে দিল, তোর পায়ে ছিল, তুই স্যান্ডেল নিয়ে ঢুকেছিস। সবার মধ্যে তর্ক বিতর্ক লেগে গেল। সায়না ধমকে উঠল, একদম চুপ। কাল থেকে পা একদম পরিষ্কার করে আসবে সবাই, জুতো বাইরে থাকবে, কথাটা মনে থাকবে? সবাই মাথা দুলিয়ে বলল, হ্যাঁ। রৌশনারা চলে গেলেন। সায়না পিছু পিছিয়ে কাদাটা পরিষ্কার করতে গেল। পরিষ্কার করার সময় দেখল স্যুটবুট পরে তাজদার সিদ্দিকী তার সামনে হাজির। ব্লেজারটা কাঁধে তুলে কপাল কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। সায়না চোখ তুলে তাকালো, তারপর চোখ নামিয়ে নিয়ে তার পায়ের দিকে তাকালো। কাদা নিয়ে ঢুকে এসেছে। সায়না যেটা পরিষ্কার করতে এসেছে সেটা পরিষ্কার করে বালতিটা নিয়ে সোজা চলে যাচ্ছিল, তখনই তাজদার বলল, ঝিকিরি শুরু হয়ে গিয়েছে। সায়না থমকে দাঁড়ালো, ঘাড় ফিরিয়ে তাকালো। কি বললেন? আমি এক কথা দুইবার বলি না, তুমি স্পষ্ট শুনেছ আমি কি বলেছি। না, আমি শুনতে পাইনি। না শুনলে যেদিকে যাচ্ছ সেদিকে যাও। সায়না সোজা চলে যেতে লাগলো। তাজদার পকেটে এক হাত গুজে বলল, ঝিগিরি করার জন্য এখানে থাকছে, কসিয়ত কখনো যায় না। সায়না চট করে তার দিকে ফিরল, কাটকাট গলায় বলল, তাহলে আপনার পরিবারকে বলে দেবেন আমাকে যেন পায়ের উপর পা তুলে বসিয়ে বসিয়ে খাওয়ায়। আমার সাথে না গেলে এখানে ঝিগিরি করতে হবে। আমি ওদের আরও বলে যাব সব কাজ যেন তোমাকে দিয়েই করায়। সায়না মমতাজ বিগড়ে যাচ্ছে। সে নিজেকে যথেষ্ট শান্ত রেখে বলল, আমার যতটুকু করার আমি ততটুকুই কাজ করব। দরকার পড়লে কিছু বাড়তি কাজ করে দেব, কিন্তু সব কাজ আমি করব না। আমাকে এইসব ভয় দেখালে আমি নড়ব না আমার কথা থেকে। এইসব ভয় আমাকে দেখাবেন না। নিজের সাথে নিয়ে গিয়ে আমাকে রানীর হালে রাখবেন এমনও না। বউকে রানীর হালে রাখার মতো পুরুষ যদি আপনি হতেন তাহলে আমি চোখ বন্ধ করে আপনার সাথে চলে যেতাম। আপনার কাছে গিয়েও আমাকে ওই ঝিগিরি করতে হবে। যে নিজের বউকে পড়াশোনা করাতে চায় না, ঝি বানানোর জন্য তার মুখে এত বড় বড় কথা মানায় না। তাজদার সিদ্দিকী ব্যঙ্গ করে বলল, আমি ইংল্যান্ডে নিয়ে গিয়ে তোমাকে বেচে দেব ভাবছি। সায়না বলল, অবিশ্বাস্য কিছু না, আপনাকে আমি বিন্দুমাত্র বিশ্বাস করি না যে একা একা নিজেকে একটা বর্বরের হাতে ছেড়ে দেব। তাজদার তার পাশ ঘেঁষে যেতে যেতে বলল, বোকা চণ্ডী। সায়না তার পেছনে যেতে যেতে বলল, উগ্রচণ্ডী। ঘরে পা রাখতে রাখতে বাচ্চাদের দেখে কপাল কুঁচকে তাকালো তাজদার। এই চ্যাঙ্গব্যাঙ্গগুলো এখানে কি করে? সবাই এতক্ষণ কথা বলছিল। তাজদারকে দেখা মাত্রই সবাই চুপ হয়ে গেল। সায়না ঘরে ঢুকলো, বলল, পড়া শেষ করো সবাই। তাজদার এখনও সবাইকে দেখে যাচ্ছে। সায়নার কাছে পড়তে এসেছে, বিষয়টা তার কাছে তাজ্জব লাগছে। যদিও সে জানতো সিদ্দিক বাড়ির মেয়ে মাস্টার, সে অনেক বাচ্চা কাচ্চা পড়ায়। মাথায় চুল নেই এমন একজনের মাথা ধরে ডানে বামে ঘুরিয়ে তাজদার বলল, এই ডাবটার দাম কত? ছেলেটা লজ্জা পেয়ে হাসল, তারপর পেন্সিল দিয়ে লিখতে লাগলো। তাজদার হেঁটে হেঁটে তাদের লেখা দেখতে লাগলো। মাস্টারের লেখা হাঁসের ডিমের মতো, স্টুডেন্টদের লেখা কোয়েল পাখির ডিমের মতো। সে মজা করে এক একজনের পেন্সিল রাবার স্কেল নিয়ে নিল, বলল, এগুলো আমার লাগবে, কেনার পয়সা নেই। সায়না বলল, হচ্ছেটা কি? ওরা লিখছে, আমি সারাদিন ওদের নিয়ে বসে থাকবো নাকি? ওদের জিনিস ওদের ফেরত দিন, লেখা শেষ করুক। তাজদার ব্লেজারটা তার মুখে ছুঁড়ে মেরে বলল, এটা ধুয়ে দাও, এত কথা না বলে। ঘাম আর পারফিউমের গন্ধে ভুসভুস করছে। সায়না সেটা বিছানায় ছুঁড়ে মেরে বলল, ওদের জিনিস ওদের দিন, না দিলে তুমি কিভাবে নেবে? সায়না তার হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করলো। তাজদার হাতটা উঁচুতে তুলে রাখলো। সায়না হাতটা ধরার জন্য পায়ের আঙ্গুলে ভর রাখলো। শেষমেশ হতাশ হয়ে চুপ করে চেয়ারে গিয়ে বসলো। সবার খাতায় হোমওয়ার্ক দিয়ে পড়া দাগিয়ে দিয়ে ছুটি দিয়ে দিল। বলল, তাদের পেন্সিল রাবার যেন তাজদার সিদ্দিকীর হাত থেকে নেয়।
বাচ্চাদের ছুটি দিয়ে সায়না তাদের বাড়ির সদর দরজা পার করে দিয়ে ঘরে এলো। বিছানায় শুয়ে পড়ল, বুকের ওপর বালিশ টেনে নিল। কোন সময় গায়ের ওপর উঠে আসে বলা যায় না। তাজদার এসে আধ ভেজা মাথাটা সে বালিশের উপর রেখে শুয়ে পড়ল। সায়না হক চকিয়ে গেল। চোখ খুলতেই দেখল তাজদার তার গায়ের ওপর রাখা বালিশের ওপর মাথা রেখে শুয়ে পড়েছে। সায়না অনেকক্ষণ সহ্য করল, বলল সে নিঃশ্বাস ফেলতে পারছে না, তার অসুবিধা হচ্ছে, কিন্তু তাজদার সরল না। বালিশ থেকে তার মাথা সরিয়ে দেওয়ার চেষ্টা করলো সায়না। তাজদার চবর্গীয় শব্দ করে বলল, ডোন্ট ডিস্টার্ব মি, ঘুমাতে দাও, সকাল সকাল উঠে যেতে হয়েছে। সায়না বালিশ থেকে তার মাথাটা সরিয়ে দিতে গিয়ে বালিশটাই টেনে নিয়ে ফেলল। ফলস্বরূপ তাজদারের মাথাটা তার বুকের উপর পড়ল। সায়না জমে গেল। তাজদার মাথাটা ফেলে রেখে বলল, উচিত হয়েছে, দেখি চুলে বিলি কাটো, পয়সা দেব। বিলি কাটবো না, চুল কাটবো, সরুন। আমি নাপিতদের যথেষ্ট সম্মান করি, পয়সা বাড়িয়ে দিই সবসময়। বলেই নড়ে চড়ে উঠে মুখটা আরও দাবিয়ে রাখল। সায়না কেঁপে উঠল, নড়ে চড়ে উঠে বলল, আপনি ইচ্ছে করেই আমার অপছন্দের কাজটা করেন, পৈশাচিক আনন্দ পান। তাজদার মাথা তুলল। সায়নার মুখের দিকে তাকাতে তাকাতে তার চোয়াল শক্ত হয়ে এলো। তোমার পছন্দের কাজ কি? সিগারেট খাওয়া? সিগারেট খেয়ে দেখুন, এই ঘর থেকে সোজা বেরিয়ে যাব আমি। তাজদার জেদ দেখিয়ে বলল, তাহলে আমাকে সিগারেট খেতেই হবে, আজকেই খাবো। সায়না বলল, গায়ের ওপর বমি করে দেব আমি। তাজদার একটু উপরে উঠে এলো, অবাক হয়ে বলল, এত তাড়াতাড়ি সুখবর? কিসের সুখবর? তাজদার বলল, তুমিই তো বললে তুমি বমি করবে। সায়না বিরক্ত হলো, চবর্গীয় শব্দ করে বলল, গায়ের উপর উঠে আসেন কেন কথায় কথায়? কোনো ভদ্রলোক এভাবে কথায় কথায় গায়ের উপর উঠে আসে না। সরুন, আমাকে কিছুক্ষণ ঘুমাতে দিন। রাতে ঠিকই ঘুমিয়েছ, দিনের বেলায় কিসের ঘুম? আমি সারাক্ষণ ঘুমাতে পারি, ঘুমানোর জন্য আমার রাত দিন লাগে না। সরুন বলছি। তাজদার দাঁত কটমট করে তার হাত একটা একদম শক্ত করে চেপে ধরে বলল, সারাক্ষণ এমন সরুন সরুন করো কেন, আজব। সায়না বলল, সরুন সরুন না বলে আসুন আসুন বলবো? অফকোর্স করবে। সায়না তাকে সরিয়ে দিয়ে উঠে গেল শোয়া থেকে। একটু শান্তিতে শুতেও পারবে না, কোথা থেকে উড়ে এসে গায়ের ওপর পড়বে। সে গটগট পায়ে হেঁটে রান্নাঘরে চলে এলো। বড় যা ঝিমলি তাকে দেখে হেসে বলল, সায়না তো চলে এসেছে, কে যেন বলল তুমি ঘুমাচ্ছ? জোহরা বেগম বললেন, এটা ঘুমানোর সময়? এমন কথা তো আগে শুনিনি। দাদিমা আনোয়ারা বেগম বললেন, বিয়ের বছর ঘুম বেশি। জোহরা বেগম বললেন, এইসব কথা নতুন আবিষ্কার হয়েছে নাকি? আমাদের বেলায় তো ছিল না আম্মা। আনোয়ারা বেগম কিছু বললেন না। রৌশনারা বললেন, সায়না, এখানে সিঙ্গারার ডো মেখে রেখেছি, ওখানে পুর ভেজে রেখেছি, লেচি কেটে বানিয়ে তেলে দাও, সবাই চা খাবি। সায়না সিঙ্গারার শেপ দিতে পারে না, এগুলো তার বিরক্তকর কাজ মনে হয়। দাদিমা বসে বসে বানাতো, সে অতটা খেয়াল করতো না। ছোট ছোট লেচি কেটে বেলে তাতে আলু গোশতের পুর দিয়ে সে সিঙ্গারার শেপ দিতে গেল। তখনই ঘটল বিপত্তি। সে কিছুতেই মনে করতে পারছে না কিভাবে শেপ দিতে হয়। ইউটিউব থেকে একটা ভিডিও দেখে নিলেই পারত। সে লুচি বেলে রেখে দিল, সবগুলো একসাথে শেপ দেবে, তার আগে একটা ভিডিও দেখে নেবে। রৌশনারা সহ সবাই আর চোখে তার কাজ দেখে যাচ্ছে। জিমলি বলল, সায়না, কয়েকটা রেডি করে তেলে ছেড়ে দাও, এগুলো মাঝারি হিটে ধীরে ধীরে ভাজতে হয়। সায়না রৌশনারাকে কিছু বলবে কিনা ভাবছিল, ঠিক তখনই তাজদারের গলার আওয়াজ শোনা গেল, আম্মু, আমার ব্লু জার্সিটা খুঁজে পাচ্ছি না, ওকে পাঠাও। রৌশনারা সায়নার দিকে তাকালো। সায়না তাকাতেই তিনি ইশারা করলেন, যাও। সায়না দ্রুত বেরিয়ে গেল। তাজদার ফোনে চোখ ডুবিয়ে রেখেছে। সায়নার উপস্থিতি টের পাওয়া মাত্রই চোখ তুলে তাকালো। সায়না দ্রুত পায়ে হেঁটেই ঘরে চলে যাচ্ছে। তার কথা এত সিরিয়াসলি নিয়েছে, অবিশ্বাস্য। সায়না ঘরে এসে দ্রুত ফোন হাতে নিল। তাজদার স্মৃতিকে ওয়াইফাই কানেক্ট করে দিয়েছিল বিয়ের পরের দিন। সে দ্রুত সিঙ্গারাটাকে কিভাবে শেপ দিতে হয় তার ভিডিও সার্চ করে দেখতে লাগলো। তাজদার ঘরে এসে বলল, আমার জার্সি কোথায়? সায়না ফোনে চোখ রেখে আঙুল দেখালো আলমারির দিকে। ওখানে। তাজদার সেখানে খোঁজাখুঁজি করলো, বলল, পাচ্ছি না। সায়না কাবার দেখিয়ে বলল, ওখানে খুঁজে দেখুন। তাজদার সেখানেও দেখল, বলল, পাচ্ছি না। সায়না বলল, মেশিনের ভেতর দেখুন। দেখেছি। আশ্চর্য, আমার সাথে কথা বলছে ফোনের দিকে তাকিয়ে। সায়না ফোন থেকে চোখ তুলো না তার বড়। তাজদার বলল, আমার জার্সি কোথায় মমতাজ?
শায়না জবাব দিল না। তাজদার লম্বা পা ফেলে এগিয়ে এসে তার হাত থেকে ফোনটা নিয়ে নিতেই শায়না বলল, ধুর বাবা, কাজের সময় বিরক্ত করলে একদম ফালতু লাগে। সারাক্ষণ কেমনে এসবের নাটকের তালে থাকে আল্লাহ মালুম। একটা কাজও শান্তিতে করতে পারবো না, প্যান প্যান করতে থাকে কানের কাছে। তাজদার ফোনটা বিছানায় ছুঁড়ে মারল। শায়না চমকে গেল, তাজদারের দিকে অবাক চোখে তাকালো। তাজদার তার দিকে কপাল কুঁচকে চেয়ে অসম্ভব শীতল কণ্ঠে বলল, কি বললে, আরেকবার বলো। শায়না বলল, আমি একটা জরুরি কন্টেন্ট দেখছিলাম। আপনার জার্সি কোথায় সেটা আমি কি করে জানবো, আশ্চর্য। আপনার কোনো জিনিসপত্রের খোঁজ আমি রাখি না, সেটা আপনিও জানেন। জেনে শুনে এত নাটক করার মানে কি? নাকি এখন বলবেন জার্সিটা আমি চুরি করে আমার ভাইদের দিয়ে ফেলেছি? আপনার জেরা করে দেখে তো তেমনই মনে হচ্ছে। তাজদার কপাল কুঁচকে তার দিকে চেয়ে রইল। শায়না বিছানা থেকে ফোনটা কুড়িয়ে নিতে যাবে, ঠিক তখনই তাজদার ফোনটা নিয়ে নিল। তারপর ওয়াইফাই ফরগেট দিয়ে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে বেরিয়ে গেল। শায়না ফোন কুড়িয়ে নিয়ে দেখল ওয়াইফাই আর কানেক্ট হচ্ছে না। পাসওয়ার্ডটা সে মুখস্থ করে নিয়েছিল, সেটা দিয়েও কাজ হচ্ছে না। সে ঘর থেকে বেরিয়ে গেল। তাজদারের উদ্দেশ্যে বলল, আমার কাছে আরও একটি ফোন আছে। তাজদার ফিরল তার দিকে, মাথাটা হালকা কাত করে কিছু একটা চিন্তা করলো। তারপর সোজা শায়নার দিকে হেঁটে এলো। শায়না দরজার পাশে থেকে সরে দাঁড়ালো। লোকটা একদম গা ঘেঁষে হাঁটে তাই। তাজদার ঘরে ঢুকে রাউটারের কেবল এলোমেলো করে দিয়ে বেরিয়ে গেল। লাইন পুরোপুরি অবিচ্ছিন্ন। শায়না তার পিছু পিছু আবারও ঘর থেকে বের হলো। তাজদারকে শুনিয়ে শুনিয়ে বলল, আমার সিমে নেট আছে। তাজদার থমকালো। একটু ফিরে তার দিকে চেয়ে রইল, কপালটা কুঞ্চিত রেখে। তার কপালটা সারাক্ষণ ওরকম কুঁচকে থাকে, কোনোদিনও ওটা মসৃণ থাকে না। সেই ছোটবেলা থেকে শায়না দেখে আসছে। লোকটার ভেতরটা তার কপাল দেখে বোঝা যায়। শায়না বাঁকা হাসছে তাজদার সিদ্দিকীকে জবাব করতে পেরে। তাজদার ঘরে আসবে এইরকম কোনো সম্ভাবনা ছিল না। সে হঠাৎ শায়নাকে চমকে দিয়ে ঘরের দিকে পা বাড়ালো। শায়না দরজার সামনে থেকে সরে পড়ল। ঘরের এক কোণে গিয়ে দাঁড়িয়ে রইল। তাজদার দরজা বন্ধ করল। শায়না অবাক হয়ে বলল, বড় আম্মুকে ডাক দেব আমি? তাজদার তার দিকে এগিয়ে এলো। শায়না ঠায় দাঁড়িয়ে রইল। সে ভয় পাচ্ছে নাকি? সে একদম নড়ল না, বরং তাজদারের দিকে তাকিয়ে শক্ত হয়ে নিজ জায়গায় দাঁড়িয়ে রইল। তাজদার সত্যি সত্যি তার দিকে এগিয়ে আসছে মনে হতেই সে এক লাফে দূরে সরে গিয়ে বলল, আচ্ছা ঠিক আছে। কি ঠিক আছে? শায়না কথা হারিয়ে বসল। ইয়ে মানে, আমি সব মেনে নিচ্ছি, দূরে যান। আপনার গায়ে গন্ধ। তাজদার সিদ্দিকী গর্জে উঠল এবার। কি? শায়না নাক চেপে ধরে বলল, হ্যাঁ, ঘাম আর পারফিউমের মিশ্রণে বাজে দুর্গন্ধ তৈরি হয়। আপনার টি শার্টটা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, আমার কাছে আসবেন না। শায়না বমি করার ভান করল। তাজদার টি শার্টটা তুলতে তুলতে বলল, ওকে। শায়না অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়ালো। আর চোখে তাকিয়ে দেখল তাজদার সিদ্দিকী টি শার্টটা খুলে ফেলছে। সে মুখ ফিরিয়ে নিল দ্রুত। তাজদার একটানে টি শার্টটা খুলে ফেলল। তারপর শায়নার মুখে ছুঁড়ে মারল। শায়না সেটা তার মুখে ছুঁড়ে মারল। বলল, কি বাজে স্মেল, ছি। তাজদার টি শার্টটা নিয়ে তার কাছে এগিয়ে এলো, শক্ত করে তাকে ধরল। শায়না পালাতে পারল না। তাজদার তার মুখে টি শার্টটা ঘষে দিল। তারপর সেটা শায়নার গলায় বেঁধে দিয়ে বলল, মাই সুইট ইজ ইউর পারফিউম, গট ইট? শায়না নিঃশ্বাস আর চোখ একসাথে বন্ধ করে রেখেছে। তাজদার তার সাথে শায়নাকে মিশিয়ে নিয়ে শায়নার গায়ে তার ঘাম মেখে দিয়ে ছেড়ে দিল। তারপর ঘর থেকে বেরিয়ে যেতে যেতে শায়নার দিকে আঙুল তুলে বলল, শায়না মমতাজ, সে থ্যাংক ইউ। আই জাস্ট স্পেয়ার্ড ইউ উইথ মাই ভিআইপি এডিশন সুইট, ইউর্স ফর ফ্রি, কর্টেসি অফ মি। শায়না টি শার্টটা ছুঁড়ে দিয়ে বলল, পারফিউম না পাঠা, ছাগলের গন্ধ। তাজদারের ঠোঁট বেঁকে গেল। আই সি, তুমি পাঠার সাথে ঘুমিয়েছ? শায়না ফুঁসে উঠে বলল, আপনিই সেই পাঠা। তোমার বরের নাম পাঠা। হাই সুইট। বলেই সে হেসে উঠে বেরিয়ে গেল। তাজদার চলে গেলেই শায়না রান্নাঘরে এলো। সিঙ্গারার শেপ দিয়ে তেল ভাজার সময় ঝিমলি তার পেছনে এসে দাঁড়াতেই শায়না চট করে সরে দাঁড়ালো। ঝিমলি একটু চমকে গেল। ভয় পেয়েছ? শায়না মৃদু স্বরে বলল, না, এমনি। সে নিজের গা শোকে দেখল তাজদার সিদ্দিকের গায়ের স্মেলটা নাকে লাগছে কিনা। লাগছে। সে কারো পাশে দাঁড়ালো না ভুলেও। তাসনুবা ট্যুরে গিয়েছে বন্ধু বান্ধবদের সাথে, সম্ভবত 2 দিন পর ফিরবে বলেছে। রোশনারাকে পই পই করে বলে গিয়েছে যাতে বাবা আর ভাইয়াদেরকে বলে
সে তার বান্ধবীদের বাসায় গিয়েছে, এমনকি তার হবু শ্বশুরবাড়ির মানুষকেও। রাতে তাকে বাড়িতে না দেখে রায়হান হঠাৎ প্রশ্ন করল, নোভা কোথায়? তৌসিফ মুখ ফসকে বলে উঠল, ঘুরতে গিয়েছে। তাজদার খাওয়া থামিয়ে বলল, কোথায়? রৌশনারা বলে উঠল, শাম্মীদের বাড়িতে, ওখানে 2 দিন থাকবে। রায়হান বলল, এই সময় ওকে এত বেড়াতে হবে কেন? রৌশনারা বললেন, ও কারো কথা শুনে? তাজউদ্দিন সিদ্দিকী বললেন, বেড়াতে যখন গিয়েছে তখন বেরিয়ে চলে আসুক, এত কথার দরকার নেই। রায়হান একটু অসন্তুষ্ট হলো, বলল, স্বামীদের বাড়িতে বেড়াতে যাবে আর সেখান থেকে কোথাও ঘুরতে যাবে না, কথাটা আমাকে বিশ্বাস করতে বলো না। তাজউদ্দিন কপাল কুঁচকে তাকালো রৌশনারার দিকে। রৌশনারা সরে গেল সেখান থেকে। তিতলি সবাইকে বেড়ে দিচ্ছে। তাজউদ্দিন সিদ্দিকী তার দিকে মুরগির কলিজা বাড়িয়ে দিল। তিতলি সেটি মুখে নিল। তিতলি গিলা আর কলিজা খেতে ভালোবাসে। গিলা কলিজা সবসময় তার পাতেই ওঠে। তাজউদ্দিন সিদ্দিকী তাকে 2 লোকমা ভাতও খাইয়ে দিল। ছোট মেয়ে, তার তার ভাগের আদরের ভাগ সবসময় একটু বেশি। তৌসিফের পাতে একটা মুরগির গিলা উঠেছে। সে তিতলিকে বলল, খাবি? তিতলিকে এক লাফে তার চেয়ারের পেছনে এসে দাঁড়ালো। তৌসিফ বলল, ভাত খেয়ে ফুরোতে পারছি না, 2 লোকমা খাবি তবেই দেব, সাথে একটা লেগ পিস ফ্রি। তৌসিফের পাশে চেয়ারটা খালি। তিতলি চেয়ার টেনে বসলো। রৌশনারাকে বলল, আম্মু, আমি আর ভাত খাবো না তাহলে। রৌশনারা বিরক্ত হলো। মেয়েটা অভ্যাস খুব খারাপ। অন্যের হাতে ভাত খাবে, নিজের হাতে খেতে চাইবে না। ছোট থেকে এই অভ্যাসটা হয়েছে, এখনও কমছে না। তৌসিফ তাকে ঠেসে ঠুসে সব ভাত খাইয়ে দিল। তিতলি লেগ পিসটা খাচ্ছিল ধীরে সুস্থে। তৌসিফ সেই ফাঁকে মুরগির গিলাটা টুপ করে নিজের গালে পুড়ে চিবোতে লাগলো। তিতলি মুখে লেগ পিস নিয়ে ছলছলে চোখে চেয়ে রইল। শায়না হাসছে তাদের কাণ্ড দেখে। শায়না রাতে একটু শান্তিতে ঘুমাতে পেরেছে। তাজদার সিদ্দিকী খেয়ে দিয়ে বেরিয়েছিল আর বাড়ি আসেনি। ফজরের নামাজ পড়ে কাক ডাকা ভোরে ঘুম থেকে দরজা খুলতেই তাজদার হঠাৎ হাজির। তার দিকে খ্যাপাটে দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি ইচ্ছে করে দরজা খোলোনি তাই না? শায়না অবাক, ঘুম ঘুম চোখে তাকিয়ে বলল, মানে? মানে আবার কি? কাল রাতে বাড়ির সবাই এসে দরজা ধাক্কালো, কিন্তু তোমার ঘুম ভাঙল না। কি আজব, এমন মরার মতো কেউ ঘুমায়? আমি জানি তুমি ইচ্ছে করে দরজা খোলোনি। শায়না 2 পাশে মাথা নেড়ে বলল, ছি, মিথ্যে কথা। তাজদার ঘরে ঢুকে এলো। শায়না পিছিয়ে গিয়ে বলল, সত্যি বলছি, আমি তো আরও ভাবছিলাম আপনি কোথায় গিয়েছেন। তুমি অপেক্ষা করেছ? অনেক রাত অবধি জেগেছিলাম। তার মানে অপেক্ষা করেছ? দরজা খোলা রেখেছিলাম তাই ঘুম আসেনি। মানে দরজা খোলা রেখে অপেক্ষা করছিলে? শায়না তার দিকে পিছিয়ে যেতে যেতে বলল, দরজা খোলা থাকলে আমার ঘুম আসে না, তাই জেগেছিলাম। দরজা বন্ধ করার পর ঘুম চলে এসেছিল। কতক্ষণ জেগেছিলে? 2টা অবধি। 2টা অবধি অপেক্ষায় ছিলে? শায়না তাকে সরিয়ে দিতে যাবে, তখনই তাজদার তার কোমর জড়িয়ে ধরে হ্যাচকা ঝাঁকুনি দিয়ে তুলে টেবিলে বসিয়ে দিয়ে বলল, তুমি অপেক্ষা করছিলে শায়না মমতাজ? শায়না বলল, হ্যাঁ, ওটাকে অপেক্ষাই বলে তো। তাজদার বলল, গুড। আমাকে সারা রাত ঘরের বাইরে রাখার জন্য তোমার আগামী কয়েক ঘন্টা ঘর থেকে বেরোনো বন্ধ। শায়না টেবিল থেকে নেমে এলো। তাজদারের কথা না শুনে চলে যাচ্ছিল। তাজদার দাঁত কটমট করে বলল, ওই, আমি কি বলছি? শায়না তৎক্ষণাৎ তার দিকে ফিরল। কথার ধরনটা এত বাজে। শায়না তার মুখভঙ্গিমা দেখে রেগে সোজা চলে যাচ্ছিল। তাজদার তার হাতটা শক্ত করে ধরে বলল, তোমাকে আমি কক্সবাজারে নিয়ে গিয়ে ওখানে পানিতে চুবিয়ে মারবো, প্রমিস। শায়না হাত ছাড়িয়ে নিতে ভুলে গেল। অবাক হয়ে বলল, মেজ ভাইয়া কলিগদের নিয়ে কক্সবাজার গিয়েছে, আমি জীবনেও যাব না ওখানে। মাথা খারাপ নাকি? তাজদার বলল, আমি যাব, তোমাকে নিয়েই যাব। শায়না বেরিয়ে গেল হাত ছাড়িয়ে নিয়ে। রৌশনার ঘরে কোরআন তিলাওয়াত করছেন। শায়না ভেবেছিল চুলায় আগুন দেবে। তাদের বাড়িতে আগে ঘর ঝাড়ু দেওয়া হয়, তারপর চুলায় আগুন দেওয়া হয়। সে রান্নাঘরটা ঝাড়ু দিল, তারপর চা করল। নাশতা আছে, চা ফ্লাক্সে ভরে রাখলো। তার জন্য একদম তাজদারের জন্য 1 কাপ নিয়ে ঘরে এলো। তাজদার পিঠ দেখিয়ে ঘুমোচ্ছে। শায়না 1 মগ চা শেষ করলো। তারপর তাজদারের চাও নিয়ে খেলো। তারপর এক কোনায় গিয়ে শুয়ে পড়ল। এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস নেই তার, কথার ভয়ে উঠে গিয়েছে। বউ ঘুম থেকে উঠে চা করে না, এটা নিয়ে কত শত কথা। কিছুক্ষণ পর তাজদার মাথা তুলে তার দিকে তাকালো। আমার চা কই? জবাব এলো, খেয়ে ফেলেছি। হোয়াট?
শায়নাকে হ্যাচকা টান দিয়ে নিজের বুকের নিচে নিয়ে এসে তাজদার বলল, তুমি এত চা খাও কি করে? শায়না তার মুখের দিকে তাকিয়ে বলল, ছাড়ুন, চা এনে দিচ্ছি। না, আমার দরকার নেই, আমি চা খেতে অতটা পছন্দ করি না। চা সবার পছন্দের হওয়ার কথাও না। তাজদার মাথা দুলিয়ে বলল, আচ্ছা। শায়না ধীরে বলল, আমি ঘুমাবো। তাজদারের ভ্রু কুঁচকে বলল, মানা কি করেছে? এভাবে ধরে রাখলে ঘুমানো যায় নাকি? আজব। তাজদার তার দিকে খ্যাপাটে দৃষ্টিতে চেয়ে রইল, যেন শায়নাকে সে গলা টিপে মেরে ফেলবে। শায়না তার এই ভয়ঙ্কর চেহারাটা চেনে। সে একটু নেভে গেল। তাজদার সিদ্দিকীর দিকে তাকালো, তারপর দ্রুত চোখ সরিয়ে নিল। আবার একটু সময় পরে আবার তাকালো, আবার চোখ নামালো। শেষমেশ তাজদার সিদ্দিকী তাকে জড়িয়ে ধরে রেখে নিঃশব্দে তার গলার উপর মুখ রাখল। শায়না কাঁপতে কাঁপতে গুটিয়ে গেল, আর তাজদারের মুখ তার গলার কোমল ভাঁজে আরও গভীরভাবে চেপে গেল। শায়না তাজদারের বাহু থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানা থেকে নেমে গেল। দরজার দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই তাজদার ধীরে মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো। কণ্ঠটা ধারালো শোনালো, আমি ধরার মতো ধরলে সেদিন তুমি আর বাঁচতে পারবে না শায়না মমতাজ। শায়না একটাও শব্দ না করে দরজা খুলে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর নিঃশব্দে ফিরে এলো, হাতে চায়ের কাপ। টেবিলে কাপটা রেখে বলল, ঠান্ডা হয়ে যাচ্ছে, বড় আম্মু বলেছে চা খেয়ে দেখা করতে, জরুরি কথা আছে। তাজদার তাকালো কাপটার দিকে। ঠোঁটের কোণ থেকে একটুখানি ব্যঙ্গ উঠে এলো, ওখানে রাখলে খাবো কিভাবে? শায়না টেবিল থেকে কাপটা তুলে আনলো, তার দিকে এগিয়ে দিল। কাপটা হাতে নিয়ে তাজদার অনেকক্ষণ ধরে কিছু ভেবে দেখল, তারপর নির্দ্বিধায় পুরো চা মেঝেতে ঢেলে দিল। শায়নার মুখটা এক নিমেষে বিবর্ণ হয়ে গেল। সে থমকে দাঁড়ালো, চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে উঠল। তাজদার কাপটা বিছানার দিকে ছুঁড়ে দিয়ে পেছন ফিরে শুয়ে পড়ল, যেন কিছুই ঘটেনি। চায়ের ছিটে পড়া গরম তরল টুকুর দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল শায়না। তার কণ্ঠ কেঁপে উঠল, আপনি চা ফেলে দিয়ে ভালো করেননি। কোনো সাড়া নেই তাজদারের। শায়না অপমানিত বোধ করছে। সে সকাল সকাল চা বানিয়েছে দুধ চিনি ভালো করে দিয়ে। চায়ের কাপটার দিকে তাকালো সে, অনেকক্ষণ চেয়ে রইল। তারপর কাপা হাতে চায়ের কাপটা তুলে তাজদারের দিকে তাকালো। তাজদার এখনও শুয়ে আছে চোখ বন্ধ করে। শায়নার কণ্ঠ আরও একবার কেঁপে উঠল, কথার ঠোঁট চুয়ে বেরিয়ে এলো না চাইতেও, আপনি চা ঢালেন কেন? জবাব দিন। আমার সাথে এই ধরনের আচরণ করবেন না। আমি আর ছোট নেই, এটা কেন করলেন? জবাব দিন। তাজদার ধীরে মুখ তুলল, চোখ দুটো খ্যাপাটে, রাগে দগদগে। চেহারাটা মুহূর্তেই বদলে গেল। ভ্রু কুঁচকে ঠোঁট চেপে ধরে হিংস্র দৃষ্টিতে তাকালো শায়নার দিকে। আঙুল তুলে সরাসরি দরজার দিকে ইশারা করলো। বরফ শীতল কণ্ঠে বলল, বের হও, তোমার সঙ্গে কথা বলার রুচি হচ্ছে না এখন, জাস্ট বের হও। শায়না কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তার চোখে জল নেই, কিন্তু মুখটা ঢেকে গেল গম্ভীর কালো মেঘে। অপমান, ঘৃণা আর অসহায়তায় মিলেমিশে আষাঢ়ের ঘন কালো মেঘে ঢাকা আকাশের মতো রং ধারণ করল তার চেহারা। হঠাৎ কোনো শব্দ ছাড়াই নিজের হাতে ধরে রাখা কাপটা সে মেঝেতে ফেলে দিল। শব্দ হলো। তাজদার হকচকিয়ে শায়নার দিকে তাকালো, চোখে জল। আগুন নিয়ে দাঁড়িয়ে আছে শায়না, হাতে কাপটা নেই, মেঝেতে পড়ে গিয়েছে। তাজদারের বিস্ময় বাড়ল। সে ধীরে ধীরে বিছানা থেকে নেমে এলো। শায়না তার দিকে একদৃষ্টিতে চেয়ে আছে। যার তাজদার সিদ্দিকীর মতো লোকের ত্রিসীমানায় প্রবেশের সাহস ছিল না, সে তার সামনে দাঁড়িয়ে তার চায়ের কাপ ভেঙেছে। এটা দুঃসাহস বটে। তাজদার কোনো কথা না বলে কাবার্ড খুলে তার একটা নেভি ব্লু রঙের শার্ট নিল। গায়ে চাপাতে চাপাতে শায়নাকে শান্তভাবে বলল, মেঝে পরিষ্কার করে নাও। শায়না বেরিয়ে পড়ছিল। তাজদার সিদ্দিকী কটাক্ষের সুরে বলল, আকাশটা দিলেই হেঁটে চলার মাটিটা আর পছন্দ হয় না। এই জন্যই বলে বেশি দিলে মানুষ বেমানুষ হয়ে যায়। শায়না বেরিয়ে গেল, অমানুষে নিজেই। কিছুক্ষণ পর রৌশনারা এলো ঘরে। মেঝেতে কাপের অংশ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখে তাজদারকে বলল, এটা কিভাবে ভাঙলো? তাজদার ল্যাপটপটা চার্জে দিতে দিতে মায়ের দিকে তাকালো। কিছু বলল না, মা উত্তরটা জানে। শায়না রৌশনারার পিছু পিছু ঘরে ঢুকে এলেন। কাপের ভাঙা অংশগুলো কুড়িয়ে নিয়ে বেরিয়ে গেল। রৌশনারা কপাল কুঁচকে ছেলের দিকে তাকিয়ে রইল। তাজদার এখনো মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে, পকেটে এক হাত গুজে। রৌশনারা হতাশা নিঃশ্বাস ছাড়লেন। বেরিয়ে যাওয়ার সময় বললেন, এরকম করলে ও জীবনেও তোমার সাথে কোথাও যেতে চাইবে না। তুমি ছোট নও, সব বুঝো। ওদের বাড়িতে এইসব কথা গেলে ওরা কি মনে করবে?
এইসব ছোটোখাটো বিষয় থেকেই বড় ঝামেলা শুরু হয়। এই ঘটনার পর ও আর তোমার সাথে কক্সবাজার যাবে? তাজদার এবার মায়ের দিকে ফিরল। না গেলে ওর বাপের বাড়িতে চলে যেতে বলো। এখানে থাকতে হলে আমার কথার দাম দিতে হবে। ও আমাকে বলে দিয়েছে ও আর যাবে না কক্সবাজারে। আমার কি বলার আছে এখানে? আমি ওকে জোর করতে পারবো না। তুমি চা ঢেলে দিয়ে ভুল করেছ। পরের মেয়ের সামনে এসব করলে সে আপন ভাবে না। শায়না তখনই ঘরে এলো। তাস্তার তার দিকে তাকালো, তারপর চোখ সরিয়ে নিল। রোশনারা শায়নাকে বললেন, একটু ঝাড়ু দাও, ছোট ছোট ভাঙা অংশ থাকতে পারে। আর কক্সবাজার যাওয়া নিয়ে তাস্তারের সাথে কথা বলো, বলেই তিনি বেরিয়ে গেলেন। শায়না ঘরটা ঝাড়ু দিল, ফ্লোর মুছল, বালতিটা নিয়ে বেরিয়ে যাচ্ছিল। তাজদার বলল, বিকেলে বাড়ি এসে আমি যেন দেখি সুটকেস গুছানো আছে। যাচ্ছি না টাইপ কথা আমি শুনতে চাই না। যদি দেখি কেউ কথা অমান্য করছে তাহলে কেলেঙ্কারি ঘটবে এখানে। শায়না একটু থামল। তাজদারের বলা শেষ হতেই সে বেরিয়ে গেল। শায়না বিকেলে তাদের বাড়িতে গিয়েছে, সাথে তিতলিও ছিল। তার বড় ভাইয়ের বাচ্চাটার জ্বর, তাকে দেখতে ছুটে এসেছে সে। শাহিদা বেগম বললেন রাতে খেয়ে যেতে। তিতলি বলল, ওরা তো বেড়াতে যাবে। শায়না তার এক স্যারের বাড়িতে গিয়েছে, ওখান থেকে এসে কক্সবাজারে রওনা দেবে। শাহিদা বেগম খুশি হয়ে বললেন, তাহলে তো ভালোই। শায়না তার ভাইপোকে কোলে নিয়ে আদর করছিল তখন দাদিমা বললেন, ও শানু, আমাদের জন্য আচার আনিস। শায়না বলল, আমার হাতে এখন পয়সা টয়সা নেই, পারবো না কিছু আনতে। শাহিদা বেগম গল্প করতে করতে চা বসালেন। চায়ের কাপে চুমুক দেওয়ার সময় খবর এলো তাস্তার এসেছে। তিতলি দ্রুত চা খেয়ে শায়নাকে বলল, চলো। শায়না বলল, তুমি যাও, আমি আসছি। না ভাইয়া আমাকে বকবে, চলো। শায়না তাকে জোর করে পাঠিয়ে দিল। শাহিদা বেগম তার হাতে 1000 টাকা গুছিয়ে দিয়ে বলল, ইচ্ছে হলে কিছু কিনিস ওখান থেকে, এটা রাখ। শায়না টাকাটা নিয়ে চলে এলো। বাড়িতে এসে নিজের ঘরে গিয়ে দেখলো তাজদার স্মৃতিকে যেটা পাচ্ছে হাতের কাছে সেটাই এলোমেলোভাবে ভরছে সুটকেসে। শায়না দরজার কাছে দাঁড়িয়ে চুপচাপ চেয়ে রইল। তাকে দেখা মাত্রই তাজদার বলল, এখন গায়ে হাওয়া লাগিয়ে বেড়ানোর সময়? শায়না তার হাত থেকে সুটকেসটা নিয়ে নিল, তারপর সব কাপড় একে একে টেনে বের করলো। তারপর নিজের পছন্দ মতো কাপড় চোপড় ভরে নিল। তাজদার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। রোশনারা এসে বলল, তোমাদের জন্য কিছু খাবার প্যাক করে দেব? তাজদার সাথে সাথে বলল, না। সাবধানে যেও, পানিতে বেশি নেমো না। শায়না বেরোনোর আগে তোমার শ্বশুরকে একবার দেখা দিয়ে যাবে। শায়না মাথা দোলালো। তাজদার হ্যাচকা টান দিয়ে সুটকেসটাকে এক কোণায় ফেলে রাখলো। শায়না দাঁড়িয়ে তার কাজকর্ম দেখতে লাগলো। তাজদার তার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো, বলল, এইসব ড্রেস পরে এখানে যাওয়া যাবে না, চেঞ্জ করো। শায়না বলল, আমার পছন্দ মতো ড্রেস পরেই আমি যাব। এইসব সালোয়ার কামিজ পরে? তাহলে কি নাইটি পরে যাব? নাইটিতে অনেক ভালো দেখাবে এগুলোর চাইতে। এগুলো কে দিয়েছে? আমার তো মনে পড়ে না এই ধরনের থ্রি পিস আমি কিনেছি। শায়না বেরিয়ে যাচ্ছিল। তাজদার বলল, ড্রেস চেঞ্জ করো। শায়না বলল, বের হন। তাজদার হক চকিয়ে গেল। শায়না তার দিকে তাকিয়ে বলল, আপনার সামনে নিশ্চয়ই আমি চেঞ্জ করব না। তাজদার বেরিয়ে গেল। শায়না একটা নতুন পাকিস্তান তাওয়াক্কাল পরে নিল। তাজদার দরজা ধাক্কালো। শায়না দরজা খুলে দিতেই তাজদার ঘরে ঢুকে এসে বিড়বিড়িয়ে বলল, রেডি হয়ে থাকলে এতক্ষণে বেরিয়ে যেতে পারতাম, কোনো কথা কানে নেবে না। শায়না চুল আঁচড়াচ্ছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে। তাজদার হাতের কবজিতে ঘড়ি পড়তে পড়তে শায়নার দিকে তাকালো। শায়না তাকে তাকাতে দেখে ওড়না টেনে নিয়ে চুল আঁচড়াতে লাগলো। ওভাবে ওড়না টেনে নেওয়ায় তাজদার সিদ্দিকের জন্য অপমান। যার দিকে ছোটবেলায় ভুলেও ফিরে তাকাতো না, সে এখন অহংকার দেখায় নিজের রূপ নিয়ে। তাজদার সিদ্দিকে অনেক সহ্য করেছে। এতদিন সে ধৈর্যের পরীক্ষা দিয়েছিল, তার মানে এই নয় যে সে শায়না মমতাজের সব তেরামো মেনে নেবে। তাকে তার জায়গাটা বুঝিয়ে দেওয়ার সময় এসেছে। শায়না ঠোঁটে লিপস্টিক দিয়ে মাথায় কাপড় টানলো, জুতাটা পায়ে দিয়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল। চাচি, ফুপু, শাশুড়ি সবাইকে বলে এলো সে বেরোচ্ছে। শ্বশুরকেও দেখা দিয়ে এলো। তিতলি বলল, তার জন্য এটা ওটা আনতে হবে। রোশনারা বেরোনোর সময় শান্তভাবে বললেন, ও ওর দাদার স্বভাব পেয়েছে, কথার ধরন ওরকম, তুমি সব কিছুতে মাইন্ড করলে কষ্ট পাবে। শায়না চুপ করে শুনল, পাল্টা কিছু বলল না। তাজদার গাড়ির কাছে দাঁড়িয়েছে। ওই বাড়ির উঠোনে দাঁড়িয়ে সবাই তাকে দেখছে। তাজদার বিরক্ত হয়ে বলল, এতক্ষণ লাগে বেরোতে? এতক্ষণ কি করেছো ওখানে? শায়না বেরিয়ে এলো। উঠোনে দাঁড়িয়ে থাকা মা বোনদের দিকে একবার তাকিয়ে গাড়িতে উঠে বসলো।
কক্সবাজার পৌঁছাতে তাদের 3.5 ঘন্টার মতো সময় লেগেছে। শায়না খুব ক্লান্ত হয়ে পড়েছিল। তারা ইনানি ও হিমচুরির নিকটবর্তী একটা অভিজাত রিসর্ট মারমেইডে উঠেছে। শায়না কাপড় চোপড় নিয়ে শুয়ে পড়েছিল রুমে ঢুকে। প্রায় 2 ঘন্টার মতো ঘুমিয়েছে শায়না, কিন্তু তাসদার তাকে বেশিক্ষণ ঘুমাতে দিল না। টেনে তুলে আনলো বাইরে, রিসর্টের সামনের ফাঁকা বিচে। শায়না তখনও আধো ঘুমে, চোখের পলকে অলসতা, চারপাশটা স্বপ্নের মতো ঝাপসা লাগছিল। তাসদার তাকে নিয়ে চলে এলো সমুদ্রের পাড়ে। চাঁদের আলোয় সমুদ্রের ঢেউগুলো রূপোলি আলোর মতো ঝলমল করছে। ফুরফুরে বাতাস গায়ে এসে লাগছে। পায়ের নিচে নরম স্নিগ্ধ বালু, মাঝে মাঝে ঠান্ডা হয়ে আসা পানির ছোঁয়ায় কেঁপে উঠছে শরীর। দূরের আকাশ জুড়ে তারা ঝিকিমিকি করছে। ঢেউয়ের একটানা শব্দে মন ভরে যাচ্ছে। চারপাশে কোনো কোলাহল নেই, শুধু এই রাত, সমুদ্র আর অদ্ভুত ভালো লাগা। শায়নার চমৎকার লাগছিল, মনে হচ্ছিল সময় যদি থেমে যেত এইখানে। কিন্তু হঠাৎই তার চোখ আটকে গেল তার পেছনে হাঁটতে থাকা লম্বা ছায়ায়। তাজদার সিদ্দিকীকে দেখা মাত্রই তার ঠোঁট থেকে হাসিটা মুছে গেল। তাজদার সিদ্দিকী তার পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, তুমি হয়তো ভাবছো এত সুন্দরের মাঝখানে এই অসুন্দর জিনিসটি কি করছে। অ্যাম আই রাইট? শায়না জবাব দিল না। তাজদার হেঁটে চলে যেতে যেতে বলল, আমিও ঠিক একই কথা চিন্তা করছি শায়না মমতাজ। চারপাশে এত সুন্দরের ছড়াছড়ি, আর আমি ডুবলাম পচা ডোবায়। কংগ্রাচুলেশনস টু মি ফর বিইং টুডেস বিগেস্ট ডিসঅ্যাপয়েন্টমেন্ট। শায়না বলল, কাপটা ভেঙে আমি ভুল করেছি, সেটা কাপের মালিকের কাছে স্বীকারও করেছি। আমি রাগ কন্ট্রোল করতে পারি না, এটা আমার দোষ। তাজদার সিদ্দিকী থেমে গেল, অদ্ভুত ভঙ্গিতে ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালো। সরু চোখে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর আচমকা ঠোঁটের কোণে তির্যক হাসিটা টেনে বলল, তোমার শাশুড়ি শিখিয়ে দিয়েছে এসব কথা? শায়না বলল, জি, উনি শিখিয়ে দিয়েছেন আমি যাতে আপনার সাথে রাগারাগি না করি। আপনি লন্ডনে যাওয়ার আগ পর্যন্ত যেন নিজেকে শান্ত রাখি। আজ থেকে সেটাই হবে। নিজের ভালোর জন্য এটুকু শান্ত আমি থাকতেই পারি। তাজদার দাঁত কটমট করে রাগে অগ্নি বুকে নিয়ে তাকালো তার দিকে। শায়না নিজ জায়গায় স্থির দাঁড়িয়ে তাজদারের দিকে তাকালো। তাজদার কর্কশ স্বরে বলল, তোমাকে বিয়ে করে আমি পস্তাচ্ছি। তুমি আমাকে অশান্তিতে রেখেছ। তুমি সারাদিন ফোন দিয়ে আটক, কিভাবে আমাকে শায়েস্তা করা যায়। তোমাদের মতো ছোট লোকদের সমস্যা একটাই, ভালো কিছু দিলে সহজে গিলতে পারে না। তুমি আমাকে ডিজার্ভ করো না। তুমি ছোট লোক, তাই তুমি একটা ছোট লোককে ডিজার্ভ করো। আমাকে তুমি ভাগ্যের জোরে পেয়েছ। তুমি কখনো কল্পনা করতে পেরেছ আমার পাশে দাঁড়াতে পারবে এভাবে? অ্যান্ড মাই টক, দ্যাটস সামথিং ইউ উইল নেভার হ্যাভ। মেবি দ্যাটস ওয়াই ইউ আর লাইক দিস। শায়না চলে যাচ্ছিল হেঁটে। তাজদার তাকে এক ঝটকায় টেনে আনলো তার সামনে। কথা বলার সময় এভাবে এড়িয়ে যাবে না। শায়না বলল, তাহলে এটাও শুনুন, আমি এমন কাউকে ডিজার্ভ করি যে আজকে এই মুহূর্তে আমার পাশে থাকলে পৃথিবীটা আমার কাছে স্বর্গ মনে হতো। আপনাকে আমি ডিজার্ভ করি না। আপনার মতো লোককে আমি কেন, কোনো মেয়েই ডিজার্ভ করে না। আমি একটা ছোট লোক। আপনাকে, আপনার স্পর্শ কোনোটাই আমি নিতে পারছি না, কারণ আমার সেই যোগ্যতাও নেই। এবার আপনি খুশি? তাসনবা তার আইফোনটা হারিয়ে ফেলেছে, পাগলের মতো খুঁজছে। তার বান্ধবীরাও তন্ন তন্ন করে ফোনটা খুঁজছে। তাদের সাথে আরও একদল পর্যটক ছিল। তাদের জিজ্ঞেস করা হচ্ছে তারা একটা ফোন পেয়েছে কিনা। একটা লোককে বাজেভাবে জেরা করছে তাসনবার বন্ধুগুলো। লোকটা হতভম্ব। সে ফোন চুরি করতে এসেছে কক্সবাজারে? এরা তাকে চেনে না, জানে না, এমন কথা বলে কি করে? কি বেয়াদব আজকালকার ছেলেপেলেরা, মনে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, কিন্তু এত অভদ্র কেন? তাসনবার বন্ধুবান্ধবরা বলল, আঙ্কেল আপনি ছিলেন আমাদের পেছনে, আর কেউ ছিল না এখানে। দেখেন, ফোনটা যদি পেয়ে থাকেন দিয়ে দেন। এভাবে একটা ফোন তো আর হাওয়া হয়ে যেতে পারে না। আমাদের ব্যাগগুলো ওখানে রাখা ছিল, আপনি তার আশেপাশে ছিলেন। সন্দেহ করার আরও একটা কারণ আছে। তাদের কেন যেন মনে হচ্ছিল এই লোকটা তাদের ফলো করছিল অনেকক্ষণ ধরে। তাসনবা ব্যাপারটা আরও বেশি খেয়াল করেছে। লোকটা তার দিকে এমন একটা দৃষ্টিতে তাকিয়েছিল, এই লোকটা নিশ্চয়ই অজ্ঞান পার্টির লোক হবে। তার বন্ধুবান্ধবরা এইসব শুনে লোকটার পেছনে পড়েছে। লোকটা রীতিমতো অতিষ্ঠ। ঠিক সেই সময় একজন পেছন থেকে বলল, স্যার চলুন, ডিনারের সময় হয়ে এসেছে। আপনি বিকেলে কিছু খাননি। লোকটা যেন ছেলেটাকে দেখে সাহস পেল, বলল, আনিস দেখো না, এরা আমাকে ডাইরেক্ট চোর বানিয়ে দিয়েছে। আনিস কপাল কুঁচকে তাকালো। তাসনবা তাকে দেখে হকচকিয়ে গেল। এখানে এটা কি করছে? আর ইনি স্যার?
সেট দেখতে এরকম, মনে হচ্ছে কতদিন খেতে পায় না। আনিস রুক্ষ স্বরে বলল, যে চোর বলেছে তাকে আমার সামনে ঠাস ঠাস করে চর বসিয়ে দিন। না জেনে এরা কথা বলে কি করে? তখনই তাসনুবাকে দেখল সে, কপাল কুঁচকে গেল। তাসনুবা কানের পেছনে চুল গুছতে গুছতে বন্ধুদেরকে বলল, চল এখান থেকে। আনিস কাটখাট গলায় বলল, সরি না বলে কেউ এখান থেকে সরবে না। ফোন হারিয়ে তাসনুবার এমনিতেও মেজাজ ঠিক নেই, তার উপর আনিস ভাইয়ের জেরা একদম ভালো লাগছে না তার। আনিসের কলিগরা সবাই চলে গেল কিছুক্ষণের মধ্যে। সবটা শুনে তারা তাসনুবার বন্ধুদের ঘিরে ধরেছে, জবাবদিহিতা চাচ্ছে কেন তারা এরকম বলল। বয়সে তাদের জুনিয়র, কিন্তু কথাবার্তা কি ছিঁড়ি। সরি না বলা অবধি তারা কোথাও যেতে পারবে না। তাসনুবা বিড়বিড়িয়ে বলল, আমি আমার ফোন পাচ্ছি না, আর এরা আছে এদের তালে। সে হন্য হয়ে ফোনটা খুঁজছে। তাসনুবার বন্ধুরা আনিস আর তার কলিগদের হাতে জব্দ। রীতিমতো তর্ক বিতর্ক লেগে গেছে সেখানে। তাসনুবার বন্ধুরা হার মানার নয়, এদিকে আনিস আর তার কলিগরাও এত সহজে দম্বার পাত্র নয়। প্রায় অনেকটা সময় ধরে কথা কাটাকাটির পর তাসনুবার বন্ধুরা সরি বললেও তাসনুবা কিছু বলল না। সে পড়েছে মহাবিপাকে। ফোন হারিয়ে তার মাথা নষ্ট হওয়ার জোগাড়। এদিকে বাড়ির কেউ জানে না সে কক্সবাজার এসেছে। ভাইয়াদের জানাতে গেলে সব শেষ। এখন সে কি করবে? ভয়ে ঘাম শেষে রীতিমতো। কক্সবাজার এসেছে শুনলে বড় ভাইয়া মেজ ভাইয়া খেপে যাবে। কিছুতেই জানতে দেওয়া যাবে না। কিন্তু তার ফোন? আনিস তার স্যারের সাথে দাঁড়িয়ে কথাবার্তা বলছিল। তাসনুবার হঠাৎ মনে হলো তাকে আনিস ভাই সাহায্য করতে পারে। অ্যাটলিস্ট সে অনুরোধ করলে এড়িয়ে যাবে না। নিজ থেকে কথা বলতেও ইচ্ছে করছে না, কিন্তু বিপদে পড়লে মানুষ লঘুজ্ঞান হারিয়ে বসে। তাসনুবার এখন অন্যদিকে মন নেই। সে নিজেকে সামলে নিয়ে আনিসের দিকে এগিয়ে গেল। তাকে এগিয়ে আসতে দেখে আনিস কপাল কুঁচকাল। তাসনুবা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, আনিস ভাই, আমার ফোনটা আসলে পাচ্ছি না, খুব টেনশনে আছি। আপনার স্যারের সাথে মিসবিহেভ করতে চাইনি, সরি স্যার। স্যার গম্ভীর মুখে বললেন, ইটস ওকে আনিস, চলো। তাসনুবা একটু চুপসে গেল। আনিস তার দিকে তাকিয়ে বলল, তোমাদের বাড়িতে জানিয়েছো? তাসনুবা চুপ হয়ে গেল। আনিস কপাল কুঁচকে চেয়ে রইল। তাসনুবা একটু সময় নিয়ে বলল, আসলে আমি হুট করে চলে এসেছি, বাড়িতে জানাইনি। ফোন কখন হারিয়েছ? আমরা ব্যাগগুলো একসাথে রেখেছিলাম ওখানে বালির উপরে। ব্যাগের ভেতর আমার ফোন ছিল। আর কোনো ফোন ছিল না? ওদের ফোন ওদের হাতে আছে, শুধু আমারটা নেই। ব্যাগগুলো এলোমেলো পেয়েছিলে? না, ঠিকঠাক ছিল। বুঝতে পারছি না কিছু। ব্যাগ যেখানে রেখেছ সেখানে ভালো করে দেখো, হয়তো ব্যাগ থেকে পড়ে গিয়ে কোনো কিছুতে ঢাকা পড়েছে। তোমার ফোন বন্ধ ছিল? না, বন্ধ ছিল না। চার্জ ছিল? খেয়াল করিনি, মাথা কাজ করছে না। আনিস কিছুক্ষণ চুপ করে রইল। তাসনুবা এদিক ওদিক তাকাচ্ছে বারবার। টেনশনে তার হাত পা ঘামছে। আনিস তার স্যারকে কিছু একটা বলে তাসনুবাকে বলল, ব্যাগ কোথায় রেখেছো দেখাও দেখি। তাসনুবা তাকে নিয়ে গেল। বালির উপরে জুতো ব্যাগ সব কিছু রেখে পানিতে নেমেছিল তারা। জায়গাটায় কিছু চিপসের প্যাকেট ফেলেছে। তাসনুবা বলল, এখানে ছিল সবগুলো। এসে দেখি ব্যাগ থেকে ফোন উধাও। তার পাশেই আপনার স্যার দাঁড়িয়েছিল, তাই সবাই ভেবেছে। আনিস একটু কঠোরভাবে বলল, স্যার তোমার ফোন চুরি করবে? তুমি জানো উনি কত বড় পোস্টে আছেন? ফোন চুরি করতে যাবে কোন দুঃখে? না জেনে কথা বলা কতটুকু যৌক্তিক? তাসনুবা চুপ করে রইল। অন্য সময় হলে আনিসের এত কথার ধার ধারত না সে। বিপদে পড়েছে বলে চুপ আছে। আনিস জায়গাটায় খোঁজাখুঁজি করলো অনেকক্ষণ। ফোনটা পাওয়া গেল না। কেউ চুরি করেছে এটাও বিশ্বাস হচ্ছে না। সন্দেহজনক কাউকে দেখা যাচ্ছে না আপাতত। তাসনুবার দিকে তাকালো সে। তাসনুবার চেহারা দেখে মনে হচ্ছে সে ফোন না পেলে আর বাড়ি ফিরবে না। আনিস শেষমেশ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ফোন না পেলে আর কিছু করার নেই। তাসনুবা কপালের একপাশ চেপে ধরল, সবাই বকবে আমাকে। আনিস বলল, কিছু করার নেই, হোটেলে ফিরে যাও। পারলে বাড়িতে জানাও। আর একটা কথা, পারলে তোমার বন্ধু বান্ধব সবার ব্যাগ চেক করো। তাসনুবা অবাক চোখে তাকালো। আনিস বলল, ওরা চুরি করেছে বলছি না, হতে পারে তুমি ওদের ব্যাগে রেখেছ তোমার ব্যাগ মনে করে। আমি ওদের ব্যাগ চেক করবো এখন? না হলে কিছু করার নেই, আমি গেলাম। সবাই আমার জন্য অপেক্ষা করছে, বাড়িতে জানিয়ে দাও। তাসনুবা রুক্ষস্বরে বলল, আপনার সাহায্য চেয়েছি বলে মনে হচ্ছে আপনি অনেক দামে উঠে গেছেন। আনিস কিছু বলল না, সোজা চলে গেল। মেয়ে মানুষ মানেই ঝামেলা। তাসনুবাকে ওর বান্ধবীরা টেনে নিয়ে গেল। তাসনুবা এবার কাঁদছে রাগে দুঃখে ভয়ে। রাতে অঝরে বৃষ্টি নামলো। সায়না পুলের ওখানে ছিল তখনও। ভালো লাগছিল বৃষ্টিতে ভিজতে। তাজদার এসে দেখলো সে ভিজে গিয়েছে ইতিমধ্যে।
আনিসও ছিল সাথে। আনিস এখানে আছে সেটা তৌসিফ জানিয়েছে ফোনে। তারপর দুজনে ফোনে যোগাযোগ করে একত্রিত হলো। ভারী পায়ের শব্দ শুনে শায়না ফিরে তাকালো। আনিস বলল, কে রে, ওখানে ভিজছিস কেন? শায়না তাকে দেখা মাত্রই নিজেকে স্বাভাবিক করে নিল। বলল, তুমি কখন এসেছ? আমি তো বিকেলে এলাম। ড্রেস পাল্টে নে, একসাথে ডিনার করব। শায়না এক পলক তাজদারের দিকে তাকালো। তাজদার চোখ সরিয়ে নিল। শায়না রুমে চলে গেল। সে শাড়ি পরছিল ঠিক তখনই তাজদার রুমে ঢুকলো। শায়না শাড়ির আঁচল কাঁধে তুলে দাঁড়িয়ে রইল চোখ ফ্লোরে রেখে। তাজদার চোখ সরিয়ে নিজের কাজে মনোযোগ দিল। শার্ট পরতে পরতে কাকে যেন ইচ্ছে মতো বকে যাচ্ছে। শায়না কিছু বুঝতে পারছে না। শার্ট পাল্টানো দেখেই বিরক্ত লাগছে। কয়েক ঘন্টা পর পর শার্ট পাল্টাবে। বেড়াতে এসেও একই কাণ্ড। এগুলো কী ধরনের বদ অভ্যাস? আবারও গর্জে উঠল তাজদার। শায়না তা শুনে চমকে গেল। কাকে বকছে এভাবে? কথার আগামাথা কিছু বুঝতে পারছে না সে। শার্টের বোতাম ঠিক করতে করতে কানে ফোন চেপে ধরে শায়নার দিকে তাকালো তাজদার। বলল, আসা হোক। শায়না তার পেছন পেছন বেরোলো। সেখানকার রেস্টুরেন্টের খাওয়া দাওয়া চলল একসাথে। আনিস সবার সাথে তাজদারের পরিচয় করিয়ে দিয়েছে। তাজদার সবার সাথে ভালোভাবে কথাবার্তা বলেছে। আনিসের ভালো লেগেছে সবার সাথে ভালোভাবে গল্পগুজব করছে দেখে। 10 বছর আগের তাজদার সিদ্দিকী হলে এমনটা অবিশ্বাস্য ছিল। তাজদার তাসনুবার ওপর খেপেছে, ইচ্ছে মতো বকেছে। সামনে পেলে কি করবে তাসনুবা সেটা ভেবেই চুপসে গেছে। ডিনার করার জন্য তাকে আসতে বলেছিল, সে ভয়ে আসেনি। জানিয়েছে সে খেয়ে ফেলেছে বন্ধু বান্ধবদের সাথে। কাল দুপুরে খাবে তাদের সাথে। আনিস তাজদারকে বলল, রাগারাগির দরকার নেই, কিন্তু তাজদার শুনছে না। সে তাসনুবাকে আসতে বলেছে, না এলে সে নিজেই যাবে। তাসনুবা তার ফোনটা পেয়েছে বান্ধবীর ব্যাগে। আনিসের কথাটা সবার সাথে শেয়ার করেছিল সে। সবাই মিলে যে যার ব্যাগ খোঁজাখুঁজি করতেই তাসনুবার ফোনটা পাওয়া গেল। অথচ তারা 3-4 ঘন্টা পাগলের মতো ফোনটা খুঁজে বেরিয়েছে। ফোনটা পাওয়ার পর সবাই বসে হো হো করে হাসছে তাসনুবার পাগলামির কথা ভেবে। কিন্তু তাসনুবা এখনও স্বাভাবিক হতে পারছে না। সে না গেলে ভাইয়া এখানে চলে আসবে। যদি সবার সামনে সিন ক্রিয়েট করে। খাওয়া দাওয়া শেষে অনেকক্ষণ সবাই মিলে গল্পগুজব করলো। ফোনে কথা বলার জন্য তাজদার একটু দূরে সরে যেতেই সবাই আনিসকে বলল, বোনের জামাই ভালো পেয়েছ। আনিসও কথাটায় দ্বিমত পোষণ করেনি। তাজদার সিদ্দিকীর নিঃসন্দেহে ভালো কিছু অভ্যাস ছাড়া ছোট থেকেই গরিব দুঃখী মানুষ পছন্দ করতো না। দুঃখীরা পাড়ায় ভিক্ষা চাইতে এলে তাদের দূর দূর করে তাড়িয়ে দিত। কাউকে পছন্দ না হলে তাকে আশেপাশেও দেখতে চাইতো না। তার বাপ চাচার সাথে ঝগড়াঝাটি হলে সেখানে সে মাতব্বরি দেখাতো। তার বাপ চাচাকে ভয় না পেলেও মানুষ তাকে ভয় পেত। বড় হওয়ার পর অনেক পরিবর্তন এসেছে যদিও। আগের মতো থাকলে সে বিয়েতে জীবনেও রাজি হতো না। আগে যা হয়েছে তা বাদ। এখন শুধু তার বোনটা ভালো থাকলেই হলো। শায়না চুপচাপ বসে আছে। সে তিতলির সাথে কথা বলছে হোয়াটসঅ্যাপে। তাজদার এখনও গল্পে মেতে আছে আনিস আর তার কলিগদের সাথে। আলোচনা চলছে রাষ্ট্রীয় কাঠামোর ঘাটতি আর কর্পোরেট জবের নিষ্ঠুর বাস্তবতা নিয়ে। তাজদার মাঝে মাঝে একটু গম্ভীর মুখে মাথা নেড়ে নিজের মত দিচ্ছিল। ঠিক তখনই একটা ফোন এলো। তাজদার একটু সরে গেল। আনিস কলিগদের যেতে বলে শায়নাকে নিয়ে তাজদারের পিছু পিছু গেল। তাসনুবা ভয়ে ভয়ে ভাইয়ের সামনে এসে দাঁড়িয়েছে। তাজদার তার দিকে কাট কাট গলায় কয়েকটা প্রশ্ন ছুড়ে দিল। কোনো ভদ্রলোকের মেয়ে এভাবে বাড়িতে না জানি ঘুরতে আসে? তাসনুবা কাঁপছে রীতিমতো। লজ্জাও পাচ্ছে শায়না আর আনিসের সামনে। মাথা নামিয়ে দাঁড়িয়ে রইল সে। তাসনুবার একজন বান্ধবী বলল, ভাইয়া, আমরা সবাই মিলে ওকে ট্রিট দিয়েছি। ওর জন্য সারপ্রাইজিং ছিল ব্যাপারটা। জাস্ট শ্যাট আপ। সব নির্লজ্জ একসাথে হয়েছে। আবার বড় বড় কথা। তাসনুবা তার বান্ধবীকে চোখের ইশারায় চলে যেতে বলল। অপমানিত হয়ে সবাই কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়েছে। ফিসফিস করছে। নোভার এই মেজ ফাইটে আস্ত একটা খাটাস। সবাই শায়নাকে দেখিয়ে বলল, বউ ভালো পেয়েছে। আরেকজন বলল, মেয়েটার কপাল খারাপ। এরকম বর মানেই জীবন তেজপাতা। তাজদার ফোনে কাউকে ডায়াল করছে। তাসনুবার দিকে আগুন দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার বাহাদুরি বের করছি আমি। তাসনুবা ফোনের দিকে তাকিয়ে বলল, আর কখনো এমন হবে না। আব্বু শুনলে আমাকে। কষে একটা চড় পড়ল তার গালে। শায়না আনিস দুজনেই কেঁপে উঠল। আরেকটা চড় পড়তে যাচ্ছিল। আনিস ছুটে এসে তাজদারকে সরিয়ে নিয়ে গেল। তাজদার তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে এনে ফোনে গর্জে বলল, বাড়ির মেয়েকে একা একা ছেড়ে দিয়েছ কি মনে করে? আমাকে জবাব দাও। ও একা কক্সবাজারে কি করে এলো? কাউকে জানায়নি কোন সাহসে?
ফোনটাও হারিয়েছে। এই ফোনটা পেয়েছ? তাসনুবা কান্না মুছে উপর নিচ মাথা দোলালো। হ্যাঁ। ফোনটা তৌসিফ ধরে রেখেছে। আশেপাশে বাড়ির সবাই আছে। চুপ করে আছে তাজউদ্দিন সিদ্দিকী আর রৌশনারা। তাজদার তৌসিফের উদ্দেশ্যে বলল, ও কি এর আগেও এভাবে টরে যেত? তৌসিফ চুপ। রৌশনারা ফোন নিয়ে কি বলল কে জানে। তাজদার তাসনুবার দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, একটা বেয়াদব হয়েছ তুমি। বাড়ি যাও, তারপর কথা হবে। এখন যাও এখান থেকে। শেষের কথাটা গা কাঁপে গর্জে উঠল তাজদার। তাসনুবা দ্রুত চলে গেল। আনিস শায়নাকে বলল, তুইও যা। শায়না চুপচাপ চলে গেল। সে একদম চুপ হয়ে গেছে। এ যেন পূর্বের তাজদার সিদ্দিকী। আজ সে আর কোনো কথা বলবে না, মুখ খুলবে না। বড় বড় কথা শোনালে সে সহ্য করতে পারবে না। কিছু না বললেও থাকতে পারবে না। তার চেয়ে ভালো চুপ থাকা। তাজদার তার পিছু পিছু লম্বা লম্বা পা ফেলে এগিয়ে এলো। শায়নাকে ডিঙিয়ে রুমে ঢুকলো। শায়না আয়াতুল কুরসি পড়ছে মনে মনে। সে চুপি চুপি হেঁটে রুমে ঢুকলো। বিছানায় উঠে আরাম করে শুয়ে রিমোট চেপে টিভি অন করবে, তখনই তাজদার আঙুল তুলল। আরেকটা আছে টিভি দেখার তালে। টিভি বন্ধ। টিভি ছাড়লে সেটা মাথায় তুলে আছাড় মারব। শায়না তখনই টিভি বন্ধ করে দিল। রিমোটটা রেখে দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। তাজদার রায়হানের সাথে কথা বলছে। শায়না অবাক হচ্ছে। বড় ভাইয়ের সাথেও মানুষ এভাবে কথা বলে? তার মেজ ভাইয়া এখনও বড় ভাইয়াকে কত সমীহ করে। আর এই লোকটা? শায়না কখন যে ঘুমিয়ে পড়ল নিজেও টের পায়নি। হঠাৎ বিকট শব্দ হতেই দেখল তার পাশে লম্বা করে পা টেনে শুয়েছে তাজদার সিদ্দিকী। পিঠের নিচে বালিশ রেখে হেলান দিয়ে বসেছে। টিভির সাউন্ড বাড়িয়ে দিয়েছে। শায়না বালিশটা তুলে কানের উপর চাপা দিল। তাজদার সাউন্ড আরও বাড়িয়ে দিয়ে মনোযোগ দিয়ে নিউজ দেখছে। শায়না তার দিকে কিছুক্ষণ একদৃষ্টে চেয়ে রইল। তারপর বিরক্ত হয়ে বলল, জার্নি করে এত দূর এসেছি, একটু শান্তিতে ঘুমাতেও পারছি না। আপনি কি কারো ভালো মন্দ বোঝেন না? তাজদার টিভির সাউন্ড একটুও কমালো না। কথাটা যেন সে শোনেইনি। শায়না তার হাতের মুঠোয় থাকা রিমোটটা ধরতেই তাজদার তাকে আচমকা ঠেলে বিছানায় ফেলে দিল। শায়না সরে এসে বিড়বিড়িয়ে বলল, ছোট লোককে আবার যখন তখন ছুতে সমস্যা নেই। কি বললে? শায়না শান্তভাবে বলল, স্পষ্ট শুনেছেন কি বলেছি। তুমি নিজেকে ছোট লোক বলে দাবি করছো? শায়না রিমোট কেড়ে নিয়ে টিভি বন্ধ করে দিল। তারপর শুয়ে পড়তে পড়তে বলল, হ্যাঁ, সেটা আপনিই বলেছেন। ছোট লোকের সাথে এক বিছানায় ঘুমান ভেবে আমার লজ্জা হওয়া উচিত। আমার তো অসম্ভব ঘৃণা হয় আপনার মুখে ছোট লোক শুনেও আপনার সাথেই ঘুমাতে। কয়েকদিন পর বলবে অমুকের বাচ্চার মা। পরিচয়টাই আমার কাছে লজ্জার। আপনি জ্ঞানী মানুষ হলে বুঝবেন। আর বেশি বলবো না। তাজদার সিদ্দিকী তাকে ঠেলে বিছানা থেকে ফেলে দিল। শায়না বিপদের আশঙ্কা বুঝে তার বুকের শার্ট চেপে ধরে গলা ধরে ফেলেছিল। ফলস্বরূপ তাজদারকে নিয়েই পড়ে গেল একসাথে। আঘাত বেশি শায়নাই পেয়েছে। চ্যাপ্টা হয়ে গেল সে তাজদারের বুকের নিচে। কোমরটা মনে হয় গেল। মাথার নিচে তাজদার সিদ্দিকীর শক্ত হাত ছিল, তাতে ব্যথা আরও বেশি পেয়েছে সে। তাজদার তার মুখের দিকে তাকালো। শায়নার নাক কাঁপছে, চোখ জ্বলজ্বল করছে। তাজদার তাকে ব্যথায় কোকাতে দেখে তুলে বালিশে হেলান দিয়ে বিছানায় বসিয়ে দিল। এলোমেলো বেনিটা সামনে ঝুলে আছে। মাথায় আর কোমরে ব্যথা পেয়েছে, ঘেমে উঠেছে সে। বুক ধড়ফড় করছে, পানি খাওয়া দরকার। সে ফুপিয়ে ওঠে, আবার নিজেকে শান্ত করাচ্ছে দেখে তাজদার ফুঁসে উঠল। শায়নার দুই বাহু চেপে ধরে তার দিকে মুখ ফিরিয়ে বলল, তুমি এক্স্যাক্টলি চাইছোটা কি বলবে? সময়গুলো যেভাবে পার হচ্ছে মনে হচ্ছে বেশি দিন তোমার সাথে আমার থাকা হবে না। আমি মদ খাই, গাঁজা খাই। তোমার আমাকে নিয়ে সমস্যা কি? আমি নেহাতি তোমাকে পছন্দ করে বিয়ে করেছি, নইলে। শায়না চোখ বন্ধ, ঠোঁট কামড়ে রেখে ফোপানে আটকাচ্ছে। এতটুকুতেই ক্লান্ত সে। সামনে কি অপেক্ষা করছে জানে না, কিন্তু এই লোকটার সাথে বেশি দিন এভাবে চলতে থাকলে সে মরে যাবে। সে আঘাত পেয়েছে, তার মধ্যে এভাবে চেপে ধরেছে একটু পানি না দিয়ে। সে কি চায় স্পষ্টভাবে বলে দিয়েছে ওই দিন, আবারও বলছে সে কি চায়। তাকে ওভাবে বসে নীরবে কাঁদতে দেখে তাজদার সরে গেল। ঠোঁটের কাছে হাত রেখে পায়চারি করতে করতে শায়নার দিকে বারবার তাকালো। বিয়ের আগে মনে হচ্ছিল সবটা সহজ, খুব সহজ, কিন্তু এখন মনে হচ্ছে বিষয়টা খুব জটিল। শায়নার দিকে এগিয়ে গেল সে একটা কথা বলার জন্য। শায়না তার দিকে চোখ মেলে তাকালো। ওই চাহনিতে কী ছিল যা তাজদার সিদ্দিকীর পদক্ষেপ থামিয়ে দিল? শায়না তার দিকে চোখ জল নিয়ে তাকিয়ে বলল, দুমুঠো ভাতের আশায় আমি আপনার কাছে আসিনি। দুমুঠোর ভাতের বদলে যেদিন সম্মান নিয়ে আসতে পারবেন সেদিন আমার কাছ থেকে স্বাভাবিক আচরণ আশা করবেন।
যদি আপনি মানুষ হয়ে থাকেন। অমানুষ হয়ে থাকলে যা ইচ্ছে করেন, আমি আপনাকে আর বাধা দেব না। তাজদার তার দিকে কপাল কুঁচকে চেয়ে রইল, অনেকক্ষণ চেয়ে রইল। সম্মান? সবার বিরুদ্ধে গিয়ে এত টাকা পয়সা খরচ করে বিয়ে করেছে, এটা সম্মান নয়? তাকে কথাটা বড্ড ভাবালো। সম্মান? শায়না মমতাজ তার কাছে থেকে সম্মান চায়। সে বেরিয়ে যাচ্ছিল। শায়না বলল, কোথায় যাচ্ছেন বলে যান। এটা বাড়ি নয় যে আমি দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ব। তাজদার তার দিকে ফিরে তাকালো, গম্ভীর মুখে বলল, মরতে যাচ্ছি। সমুদ্র যদি টেনে নেয় তো ভালোই, আর যদি বেঁচে ফিরি তবে আমি তোমাকে তোমার বাড়িতে পাঠিয়ে দেব। এত চ্যাটাং চ্যাটাং কথা শোনার জন্য বিয়ে করিনি সবার বিরুদ্ধে গিয়ে, এত টাকা পয়সা খরচ করে। তুমি আমাকে কি মনে করো আমি জানি না। আমি তোমার সাথে স্বাভাবিক হতে চাইছি বলে কাছে ঘেঁষেছি। আজকের পর থেকে আমার পাও তোমার কাছে যাবে না, আমি তোমার মুখও দেখব না। তুমি এখনও আমাকে চেনোনি। বলেই সে বেরিয়ে গেল। অনেকক্ষণ সময় পার হয়ে গেলেও এলো না। শায়না ঘুম ঘুম চোখে আনিসকে ফোন দিল। আনিস ফোন রিসিভ করলো। হ্যাঁ বল। শায়না ঢুক গিলে বলল, ভাইয়া তুমি কোথায়? আমি তো শুয়ে পড়েছি। কেন? উনি কোথায় গেল জানি না। কোথায় গেছে বলে যায়নি? শায়নার হঠাৎ করে হাত কাঁপছে। এখন তো ঝড় হচ্ছে, পানিতে কি নামা নিষেধ? আনিস বলল, কী সব বলছিস? এখন বাইরে যেতে দিলে কেন? কোনো কাজে বেরিয়েছে? হ্যালো? শায়না বলতে বলতে ফোন রেখে বেরিয়ে গেল। জোরে বাতাস বইছে। রাগে দুঃখে তার কাঁদতে ইচ্ছে করছে। এই লোকটা তাড়াতাড়ি লন্ডনে চলে গেলেই ভালো। এত অশান্তি আর নিতে পারছে না সে। তাজদার সিদ্দিকী কোথায় গিয়ে বসে আছে কে জানে। তবে শায়না তাকে খোঁজার জন্য বেরিয়ে গেল। এটুকু দায়িত্ববোধ তার আছে। ভয়ে তার গা শিরশির করছে। এরকম ঝড় হলে সে জীবনেও এখানে আসতো না। হঠাৎ তার পা জোড়া থেমে গেল। ওই দূরে কেউ বসে আছে একলা। শায়না ডাকলো, শুনছেন? সে অন্য কোনো সম্বোধন জানে না। কি বলে ডাকবে সেটাও খুঁজে পেল না। তাজদার সিদ্দিকী ঘাড় ফিরিয়ে তাকালো। ঝড়ের বেগে ছুটে আসছে শায়না মমতাজ। হাওয়ার বেগে তার শাড়ি আঁচল উড়ছে। সে বসা থেকে ধীরে ধীরে দাঁড়িয়ে পড়ল। শায়না এসে তার বুক বরাবর কিল বসালো। ধাক্কা মেরে বলল, ঝড়ের রাতে বেরিয়ে গিয়ে আমাকে ভয় দেখাচ্ছেন? শুনুন, আমি আপনাকে যেদিন বিয়ে করেছি ওই দিন সব ভয় ঝেড়ে ফেলে দিয়েছি। আপনি আমার সামনে এসব হিরোগিরি দেখাবেন না একদম। তাজদার তাকে বলল, তোমাকে এখানে কে আসতে বলেছে? যাও তো মাথা না খেয়ে। শায়না তার শার্ট টেনে ধরল। আপনি যাবেন কি যাবেন না? তাজদার লম্বা লম্বা পা ফেলে চলে যেতে লাগলো সামনে। আরে লোকটা পাগল নাকি? শায়না দৌড়ে গিয়ে তার হাত ধরে ফেলল। তাজদার থামল। শায়না নরমভাবে বলল, ওকে, আপনার কথা মতো সব হবে, চলুন আগে। মনে মনে সে তাজদারকে ইচ্ছে মতো গালাগাল দিচ্ছে যদিও। তাজদার তার দিকে তাকিয়ে বলল, মিথ্যেবাদী। সে হাত ছাড়িয়ে চলে যেতে লাগলো। শায়না বলল, ঠিক আছে, পানিতে আগে আমি নামবো, আমারও বাঁচার ইচ্ছে নেই। বলেই তাজদারের আগে আগে হেঁটে চলে যেতে লাগলো। দূর হতে সমুদ্রের গর্জন ভেসে আসছে। যেতে যেতে শায়না হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেল, আর উঠতে পারল না। তাজদার সিদ্দিকী হো হো আকাশ কাঁপিয়ে হেসে ওঠে তার সামনে বসে পড়ল। শায়নাকে ওভাবে পড়ে থাকতে দেখে হাসতে হাসতে লুটিয়ে পড়ল। শায়না বহু কষ্টে উঠে বসল। তাজদার গা কাঁপিয়ে হাসছে তার এরকম দুরবস্থা দেখে। শায়না পাশে বসে তার বুকের ওপর বালু তুলে দিতে লাগলো, এমনকি খাইয়েও দিল। তাজদার সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে থুতু ফেলে দিল পাশে। তারপর রুক্ষ ভঙ্গিতে মুখ মুছে নিয়ে শায়নাকে ফেলে দিল নিচে। শায়না হতচকিত হওয়ার আগেই তাজদার দুহাত ভরে বালু কুড়িয়ে তার গলায় মেখে দিল রুক্ষ ভঙ্গিতে। তারপর মুখটা তুলে ধরে ভেজা কাপা ঠোঁটের উপর চেপে ধরল নিজের ঠোঁট। এক ঝটকায় ঢেলে দিল সমস্ত জমাট ক্ষোভ, গম্ভীর নীরবতা আর একরাশ দাহ করা প্রতিশোধ প্রতিহিংসা। নিঃশ্বাসহীন মুহূর্তে আটকে গেল সব কিছু। তারপর শায়নাকে একা রেখে সে চলে যেতে লাগলো রিসোর্টের দিকে। এটুকুই ছিল তাজমহল গল্পের পর্ব 23 থেকে 26 পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।